আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ। শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম। ২৮ বছর পর সচল হচ্ছে ডাকসু। ভিপি, জিএস সহ নতুন প্রতিনিধিরা দায়িত্ব নিচ্ছেন আজ। তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট কাল। ৩৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরের অব্যাহতি, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ। এবারে বিস্তারিত। ২৮ বছর পর আজ সচল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ভিপি নুরুল হক নুরু, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম সহ কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ দায়িত্ব নিচ্ছেন। বেলা ১১টার দিকে নতুন প্রতিনিধিদের অভিষেক হবে। তারপর হবে নতুন ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা। এরই মধ্যে ডাকসু ভবনে অফিস কক্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে চিঠি দিয়েছেন ভিপি নূর। ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হন নূর। অন্যদিকে জিএস পদে গোলাম রব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হন ছাত্রলীগ নেতারা। একই সাথে হল সংসদের অভিষেক হচ্ছে আজ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, নতুন ডাকসুর কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা কি? হ্যাঁ তামান্না, আপনি জানেন যে দীর্ঘ প্রায় ৩ দশক পর কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে। এ কারণে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ব্যাপক উৎসবমুখর পরিবেশ বজায় করছে এবং তারা বেশ আগ্রহী ছিল কিন্তু এই নির্বাচন নিয়ে। এবং আজকে নির্বাচিত যারা হয়েছেন নবনির্বাচিত তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করবেন। আমি এখন আছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এবং এর পাশেই কিন্তু উপাচার্যের অফিসের সংলগ্ন যে রুমটি রয়েছে সেখানেই এই নির্বাচিতদের স্বাগত জানানোর জন্য, তাদের অভিষেক অনুষ্ঠানের জন্য রুমটিকে প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে প্রভোস্ট রয়েছেন তারাও কিন্তু এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এবং যারা নির্বাচিত হয়েছেন নুরুল হক নুরু, গোলাম রাব্বানী সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জেনেছি। আমরা যে জায়গায় রয়েছে এখানে কিন্তু 2জন শিক্ষার্থী রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম নিশান। আপনি কোন বর্ষে পড়ছেন? সাইকোলজি 4th ইয়ার, 4th বর্ষ। আপনি তো জানেন যে আজকে ডাকসুর নবনির্বাচিতদের শপথ হতে যাচ্ছে, তারা দায়িত্ব নেবেন। আপনার অনুভূতি কি? দীর্ঘ 28 বছর পর ডাকসু পেয়ে আমাদের তো ভালো লাগছেই। তো বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত কোনো শিক্ষার্থী প্রতিনিধি ছিল না। যেমন বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এতদিন পর্যন্ত শিক্ষকেরাই নিয়ে আসছে, কিন্তু এখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি থাকবে। তারা আমাদের যে চাওয়া বা পাওয়াটা থাকে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেটা আমরা বলতে পারবো, প্রকাশ করতে পারবো তাদের মাধ্যমে। যেমন বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন হচ্ছে সিন্ডিকেট বা সিনেটে যে সদস্যগুলো থাকে সেখানে এতদিন পর্যন্ত শুধু শিক্ষকরাই ছিলেন, কোনো ছাত্র প্রতিনিধি ছিল না, যার জন্য এমন অনেক ডিসিশন এসেছে যা আমাদের জন্য ভালো হয় নাই, ফলপ্রসূ হয় নাই। সেটা ভালো হবে আশা করছি এবং প্রত্যাশা থাকবে এইটাই, যারা নির্বাচিত হয়েছেন তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে যা ছিল তার সকল ভালো মতো পূরণ করবেন। আমাদের এখানে আর একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলি। আপনি একটু বলেন যে আপনার প্রত্যাশা কি ডাকসুকে ঘিরে এবং বিশ্ববিদ্যালয়ে কি কি সমস্যা আছে যেগুলো সমাধান হবে বলে আপনি মনে করছেন? আমরা আসলে জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের প্রবলেম এই মুহূর্তে আছে। তো আমি ডাকসু প্রতিনিধিদের কাছে আমার একটাই আবেদন থাকবে, ওনারা যাতে আমাদের এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। আমরা জানি আবাসন সংকট আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্যতম একটা সমস্যা। এছাড়া আমাদের লাইব্রেরি নেই পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্টদের পড়ার জন্য এবং ক্যাফেটেরিয়া সংকট এবং বহিরাগত সংকট আমরা অনেক দিন ধরে দেখে আসছি। আমাদের ইউনিভার্সিটিকে বহিরাগতদের বিভিন্ন কাজের জন্য ইউজ করা হচ্ছে। তো চাবো এগুলো যাতে সলভ করা হয়। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের
একরকম উৎসব কিন্তু চলছে তাদের মনের ভেতরে। এবং কিছুক্ষণ পরেই, অর্থাৎ এখন বাজে 10টা, 1 ঘন্টা পরেই কিন্তু এই অনুষ্ঠান শুরু হবে। নবনির্বাচিতদের হাতে দায়িত্ব তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং আপনি জানেন যে বিভিন্ন হলে যারা প্রভোস্ট রয়েছেন তারা কিন্তু তাদের এই ক্ষমতা বলে, পদের ক্ষমতা বলে তারা কিন্তু সেখানকার সভাপতি, অর্থাৎ প্রেসিডেন্ট ডাকসুর সেই হল সংসদগুলোর। তো একরকম উৎসবমুখর পরিবেশ বজায় করছে এবং নবনির্বাচিতরা দায়িত্ব গ্রহণের পর তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি একটি বিষয় কিন্তু আপনাকে জানিয়ে রাখতে চাই যে নুরুল হক নূর তার দায়িত্বভার নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা এবং আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এবং সর্বশেষ কিন্তু গতকাল তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এবারে ডাকসুতে 25টি পদের মধ্যে কিন্তু 23টিতে ছাত্রলীগ। সুতরাং তাদের সঙ্গে তিনি কিভাবে চলবেন, তার ইশতেহার কি থাকবে, কি দায়িত্ব পালন করবেন, সেসব বিষয় নিয়ে নিশ্চয়ই তিনি আমাদের সামনে কথা বলবেন। আমরা সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব। তামান্না। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের পরবর্তী খবর। আগামীকাল তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের 117 উপজেলার ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। 6টি উপজেলায় সবকটি পদসহ চেয়ারম্যান পদে 33 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই মাঠে নামছে পুলিশ, বিজিবি, র্যাব ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে কক্সবাজার এলাকায় সন্ধ্যে 7টা থেকে ভোটের পরের দিন সকাল 8টা পর্যন্ত ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। দলের কো চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরকে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতরাতের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংগঠনিক কাজে জিএম কাদের ব্যর্থ হয়েছেন, তবে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে থাকবেন। এছাড়া সংসদে জিএম কাদের বিরোধী দলের উপনেতার পদে থাকতে পারবেন কিনা তা জাতীয় পার্টির পার্লামেন্টারি কমিটি ঠিক করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল। রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের ধাক্কায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আবরারের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী, মা এবং ভাই ছাড়াও ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা, যানজট কমানো ও অপরাধ কমিয়ে রাজধানীকে নিরাপদ করতে সেফ সিটি নামের একটি প্রকল্পের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাজধানীর মগবাজারে নয়াটোলায় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা জানান। বাংলাদেশের জঙ্গিরা নিয়ন্ত্রণে রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 160টির মতন নতুন গাড়ি ঢুকছে, রাস্তাঘাট নেই, উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে কি বলে মেট্রো রেল, সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। সেফ সিটির মাধ্যমে ঢাকা শহরে আমরা ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। এই সরকার এই টার্মের মধ্যেই আমরা সেফ সিটি প্রজেক্টে যেতে পারবো। তখন আমাদের শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয়, সব কিছুই মানে একটা সুন্দর একটা পরিবেশ ফিরে পাবো। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব রকম সবজি। আলু ও পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি ক্রেতাদের কিনতে হচ্ছে 50 থেকে 80 টাকায়। বেড়েছে মাছ ও মুরগির দামও। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম হয় কমছে না পণ্যের দাম। আদ্দিন সজীবের রিপোর্ট। দাম বাড়ুক কিংবা কমুক, আসতেই হবে বাজারে, কিনতে হবে নিত্যপণ্য জীবনের জন্য। এই বাস্তবতা মাথায় নিয়েই ক্রেতারা আসেন বাজারে, কিন্তু দাম যেভাবে বাড়ছে তা দিনে দিনেই অসহনীয় হয়ে উঠছে। বাজারে সবজি আছে পর্যাপ্ত, এসেছে নতুন সবজিও। তবে করলা, পটল, বরবটি, টমেটো, চিচিঙ্গা, বেগুন প্রায় সব সবজি কিনতে হচ্ছে
চড়া দামে। না চড়া না, তেমন একটা চড়া না, কারণ এইসব মাল অনেক আগেও, আরো 20 বছর আগেও আমি 80 টাকা কেজি করলা, ভেন্ডি 100 টাকা কেজি, এরকম অনেক বেশি। এখন ওদেরকে যখন বলি তখন ওরা বলে যে এখন বৃষ্টি ছিল, ট্রাক আসতে পারে নাই, রাস্তা অবরোধ ছিল, বিভিন্ন এক্সকিউজ তারা করে। আমরা যদি 50 টাকা কিনে 60 টাকা 55 টাকা বিক্রি করি, এই আর পাইকারি বাজার যেরকম থাকে 5টা 10টা লাভে মাল বেশি। এটা যেন একটু ব্যালেন্সে থাকে এবং পার্সেন্টেজ হিসাবে আসতে পারে। হুট করে একটা জিনিসের দাম 40 টাকা থেকে 80 টাকা হয়ে যায়। মাছের বাজারের অবস্থাও একই। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব রকম মাছ। উচ্চবিত্তদের কোনো সমস্যা হচ্ছে না, পাশাপাশি আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা, আমাদের জন্য খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। সিজন নাই, আনসিজন, পানি কম, 36 মাস জন যাইব, মানে দিন যাইব, আর এখন পানি যখন বাড়বো তখন মালের দাম কমবে। যে গভর্নমেন্টের কন্ট্রোলিংটা যদি শক্তভাবে হয়, সবকিছুই কন্ট্রোলে চলে আসে। গভর্নমেন্ট যদি চায় সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। পাকিস্তানি মুরগি 310 টাকা কেজি চলতেছে, দেশি মুরগি 500 টাকা কেজি চলতেছে, ব্রয়লার মুরগি 170 টাকা কেজি। খামারের মাল নাই, মালেরা উৎপাদন কম হইতেছে এই কারণে। তবে খুব একটা হেরফের নেই মাংসের বাজারে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি নেতারা ইঙ্গিত দিয়ে বলেছেন, আন্দোলনের কর্মসূচি ও ধরন সময়ই নির্ধারণ করে দিবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা দাবি করেন, বেগম জিয়া মুক্ত হলেই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। বিএনপি ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। যারা ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে তাদেরকে চিন্তা করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে হবে এবং সেটার আন্দোলন কি হবে, সেটার কর্মসূচি কি হবে, সেটা সময় বলে দেবে। আমরা বলি রোজার পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলন বলে কই আসবে না। সেই আন্দোলন আসবে, দেশ মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। এর মধ্য দিয়ে শেষ হল 2016 নির্বাচনে মস্কোর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে 2 বছর ধরে চলা তদন্ত প্রক্রিয়া। এখনই পুরো প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না, তবে প্রতিবেদনের আউটলাইন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের কাছে তুলে ধরার বাধ্যকতা রয়েছে বিচার বিভাগের। শুক্রবার রাতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে এই প্রতিবেদন জমা দেন সাবেক এফবিআই প্রধান মুলার। প্রতিবেদনে কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। এ বিষয়ে তার নিজেরও কোনো ধারণা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পার্টিক্স খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে বাহরাইনের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলার 20 মিনিটে পিছিয়ে পড়ে লাল সবুজের দল। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জেমি ডের শিষ্যরা, তবে শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আগামীকাল ফিলিস্তিন ও 26 মার্চ শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লিওনেল মেসি দলে ফেরার ম্যাচে ভেনেজুয়েলার কাছে 3-1 হেরেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাঠে খেলার মাত্র 6 মিনিটে সলোমন রন্দানের গোলে পিছিয়ে পড়ে মেসির দল। আর জন মুরিলোর গোলে 2-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভেনেজুয়েলা। পরে গোল শোধে মরিয়া আর্জেন্টিনা ব্যবধান কমায় 59 মিনিটে মার্টিনেজের গোলে। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। উল্টো 75 মিনিটে জোসেফের গোলে ব্যবধান 3-1 করে নেয় ভেনেজুয়েলা। তাতে প্রায় 8 মাস পর মেসি প্রত্যাবর্তনের ম্যাচে শোচনীয় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়াতে ভারতীয় যৌথ সাইক্লিং আভিযানিক দল শেরপুরে পৌঁছেছে। গত 18 মার্চ ভারতের পশ্চিম বাংলার বিনাগুড়ি মিলিটারি স্টেশন থেকে শুরু হয়ে যৌথ সাইক্লিং দলটি গতকাল বিকেলে শেরপুরের নাকুগাঁও চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের কর্মকর্তারা তাদেরকে অভ্যর্থনা জানান।
30 জন সেনা সদস্য এই সাইক্লিং অভিযাত্রায় অংশ নিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাইক্লিং দলটি হালুয়াঘাট, জামালপুর, ধনবাড়ি, মধুপুর হয়ে 25 মার্চ টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে পৌঁছাবে। সেখানে ফ্ল্যাগ ইন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুদেশের যৌথ সাইক্লিংয়ে অভিযাত্রা। শেষ করার আগে আরেকবার জানাচ্ছি ইউপের সংবাদ শিরোনাম। 28 বছর পর সচল হচ্ছে ডাকসু। ভিপি, জিএস সহ নতুন প্রতিনিধিরা দায়িত্ব নিচ্ছেন আজ। তৃতীয় ধাপে 117 উপজেলায় ভোটকাল। 33 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।